সমুদ্রগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্তের লিচ্ছবি মহিষী কুমার দেবীর পুত্র। চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছেন। সমুদ্রগুপ্ত 340 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। প্রাচীন ইতিহাসে সমুদ্রগুপ্ত অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। সমুদ্রগুপ্তের রাজ্যজয় বা রাজ্যের বিস্তার কিভাবে করেছিল তা একটি চিত্রের মাধ্যমে তুলে ধরেছে। ঘটনাটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করুন। রাজ্যজয়ের জন্য সমুদ্রগুপ্ত খ্যাত এবং এই কারণে স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছে। সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সামরিক প্রতিভার পরিচয় পাওয়া যায়। মহাপদ্মনন্দ ও চন্দ্রগুপ্ত মৌর্যের মতো সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ের পরিকল্পনা গ্রহণ করেন। কৌটিল্যের প্রচারিত রাষ্ট্রীয় নীতির সমুদ্রগুপ্ত ছিলেন মূর্ত প্রতীক। শক্তিমান মাত্রই যুদ্ধ করবে ও শত্রু নিপাত করবে, কৌটিল্যের এই আদর্শ সমুদ্রগুপ্ত অনুসরণ করেছিলেন বলা যায়। সমুদ্রগুপ্ত উত্তর ভারতের জন রাজাকে পরাস্ত করে তাদের রাজ্য গুপ্ত সাম্রাজ্যগুপ্ত করেন। এই 9 জন রাজা ছিলেন রুদ্রদেব, মৌতিল, নাগদত্ত, চন্দ্রবর্মন, গণপতি নাগ, অচ্যুত, নাগস, নন্দী, বলবর্মন প্রমুখ। এছাড়া সমুদ্রগুপ্ত উত্তর ভারতের দিল্লি ও পাঞ্জাব অঞ্চলের কোটার রাজ্য এবং মধ্যপ্রদেশের জঙ্গলাকীর্ণ আর্তবিক রাজ্যটি দখল করেন। আর্যাবর্তের প্রায় সব স্বাধীন রাজ্যই গুপ্ত সাম্রাজ্যগুপ্ত করে। সমুদ্রগুপ্ত সর্বরাজচ্ছেপ্তা পরাক্রমান উপাধি ধারণ করে। উত্তর ভারতে একচ্ছত্র আধিপত্য স্থাপন করে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হন। এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্ত যে সব রাজাকে পরাস্ত করেছিলেন তাদের মধ্যে কোশলের মহেন্দ্র, মহাকান্তরের ব্যাঘ্র রাজা, কৌরলের মন্ত্ররাজ, কোত্তরের স্বামীদত্ত, এরণ্ডপল্লের দমন, কাঞ্চির বিষ্ণুগোপ, অবমুক্তার নীলরাজ, পুস্তলাপুরের ধনঞ্জয় সবিশেষ উল্লেখযোগ্য। দক্ষিণ ভারতের এই রাজারা উড়িষ্যা, অন্ধ্র ও তামিলনাড়ুর একাংশের রাজত্ব করতেন। অবশ্য সমুদ্রগুপ্ত সমগ্র দাক্ষিণাত্যে জয় করেন। সমুদ্রগুপ্ত ভারতের রাজনৈতিক ঐক্য সাধন এবং নিজেকে একরাট রূপে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই কারণে তিনি উত্তর ভারতে ও দক্ষিণ ভারতে ভিন্ন নীতি গ্রহণ করেন। উত্তর ভারতের বিজিত রাজ্যগুলি তিনি সরাসরি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন, কিন্তু দক্ষিণ ভারতে তিনি পরাজিত রাজাদের তাদের রাজ্য ফিরিয়ে দেন। তিনি তাদের কাছ থেকে আনুগত্যের শপথ গ্রহণ করেই সন্তুষ্ট থাকেন। সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ে আতঙ্কিত হয়ে পূর্ব ও পশ্চিম ভারতের সীমান্ত অঞ্চলে যথা পূর্ববঙ্গ, ত্রিপুরা বা ঢাকা, কামরূপ, নেপাল, কর্তারপুর রাজারা বিনা যুদ্ধেই সমুদ্রগুপ্তের বর্ষতা স্বীকার করে নেন। এছাড়া পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্তের অর্জুনায়ন, মদক প্রভৃতি উপজাতি রাজ্য তার বর্ষতা স্বীকার করেন নেয়। অনেকের মতে উত্তর পশ্চিম সীমান্তের কুষাণ ও গুজরাটের শোক রাজারাও তার বর্ষতা স্বীকার করে নেন। সমুদ্রগুপ্তের সামরিক খ্যাতি কেবলমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভারতের বাইরে তা প্রসারিত হয়েছিল। চৈনিক সূত্র থেকে জানা যায় যে সিংহলের রাজা শ্রীনিকবর্মন বুদ্ধগায় একটি বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠা করার অনুমতি চেয়ে সমুদ্রগুপ্তের কাছে দূত পাঠিয়েছিলেন। সমুদ্রগুপ্তের অনুমতিক্রমে সংঘরামটি নির্মাণ করা হয়। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপ, সুমাত্রা ও জগদ্বীপে হিন্দু উপনিবেশগুলির ওপরও সমুদ্রগুপ্ত আধিপত্য স্থাপনে সক্ষম হয়েছিলেন। অনেকে মনে করেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান বাণিজ্য সমুদ্রগুপ্তের বৈদেশিক সম্পর্ক প্রভাবিত করেছিল। সমুদ্রগুপ্ত তার দিগ্বিজয় সম্পন্ন করে এক অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন। এই উপলক্ষে তিনি এক স্বর্ণমুদ্রার প্রচলন করেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার এর মতে কাশ্মীর, পশ্চিম পাঞ্জাব, পশ্চিম রাজপুতানা, সিন্ধু, গুজরাট ছাড়া প্রায় সমস্ত উত্তর ভারত সমুদ্রগুপ্তের সাম্রাজ্যভুক্ত ছিল। আবার কেউ কেউ মনে করেন যে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য পূর্বে ব্রহ্মপুত্র, দক্ষিণের নর্মদা এবং উত্তরে হিমালয় ও কাশ্মীর পর্যন্ত বিস্তৃত ছিল। সম্ভবত সমুদ্রগুপ্ত উত্তর ভারতের যে অংশ সরাসরি শাসন করতেন তা উত্তরে হিমালয়, দক্ষিণের নর্মদা,
পশ্চিমে যমুনা এবং পূর্বে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃত ছিল। এর বাইরে ছিল স্বায়ত্তশাসিত করদ ও মিত্র রাজ্য। সমুদ্রগুপ্তের চরিত্র ও কৃতিত্ব। মৌর্য সাম্রাজ্যের পতনের পর সমুদ্রগুপ্তই সমগ্র ভারতে এক সার্বভৌম রাজশক্তি স্থাপন করেন। তিনি ছিলেন ভারতের সনাতন দিগ্বিজয় আদর্শের মূর্ত প্রতীক। দিগ্বিজয়ী হিসেবে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ বীরদের অন্যতম। ইতিহাসবিদ গোখেল সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতীয় সুবর্ণযুগের অগ্রদূত বলে অভিহিত করেছেন। সর্বভারতীয় সাম্রাজ্যের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি ভারতে এক নতুন যুগের সূচনা করেন। সাম্রাজ্যের সংগঠনে তার রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায়। উত্তর ও পূর্ব ভারতের 5টি এবং পশ্চিম ভারতের 9টি করদ রাজ্য দিয়ে তিনি তার সাম্রাজ্যের রক্ষাবহ রচনা করেছিলেন। তিনি একটি সবল কেন্দ্রীয় শাসনের প্রতিষ্ঠা করে ভারতের অভ্যন্তরে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করেছিলেন এবং ছোট ছোট রাজাদের অন্তর্দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিলেন। সম্ভবত এই কারণেই তিনি বিক্রমাঙ্ক বা বিক্রম অভিধা গ্রহণ করেছিলেন। পরোক্ষভাবে সমুদ্রগুপ্ত ভারতের ইতিহাসে বিক্রমাদিত্য ঐতিহ্যের সূচনা করেন। সামরিক প্রতিভার সঙ্গে সমুদ্রগুপ্ত রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেন। উত্তর ভারতের বিজিত রাজ্যগুলি তিনি সরাসরি সাম্রাজ্যভুক্ত করে নেন, কিন্তু দক্ষিণ ভারতের রাজাদের ব্যাপারে তিনি মৈত্রীমূলক নীতি গ্রহণ করেন। তিনি বুঝেছিলেন যে দক্ষিণের রাজ্যগুলিকে জয় করা গেলেও দূরত্ব ও যোগাযোগের অসুবিধা হেতু সেগুলির উপর নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখা সম্ভব নয়। এই কারণে তিনি দক্ষিণ ভারতের রাজাদের আনুগত্য লাভ করেই সন্তুষ্ট থাকেন। এছাড়া দক্ষিণী রাজ্যগুলির অপরিমিত সম্পদ লাভ করাও তার লক্ষ্য ছিল। নিঃসন্দেহে তার দাক্ষিণাত্যা নীতির রাজনৈতিক বাস্তব বুদ্ধি ও দূরদর্শিতার পরিচয়। সমুদ্রগুপ্ত ছিলেন একাধারে বিদ্যোৎসাহী, সুকবি, সুদক্ষ শাসক ও সঙ্গীতজ্ঞ। বহুমুখী প্রতিভার জন্য এলাহাবাদ প্রশস্তিতে তাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে। তার প্রচারিত 8 রকমের মুদ্রায় তার বহুমুখী প্রতিভার পরিচয় পাওয়া যায়। তার মুদ্রাগুলি বিদেশি প্রভাব থেকে মুক্ত ছিল এবং এগুলিতে তার সর্বভারতীয় মনোভাব পূর্ণভাবে পরিস্ফুট দেখা যায়। তিনি মানবিক গুণের আধার ছিলেন। তিনি ছিলেন বিদ্বান ও বিদ্যোৎসাহী। বহু কবিতার রচনা করে তিনি সুধী সমাজের প্রশংসা অর্জন করেছিলেন। তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ ও সঙ্গীত শিল্পী। বীণাবাদনরত সমুদ্রগুপ্তের মুদ্রা তার সঙ্গীত চর্চার নিদর্শন। ধর্মের দিক দিয়েও সমুদ্রগুপ্ত ছিলেন উদার। তিনি নিজে ব্রাহ্মণ্যধর্মী ছিলেন, কিন্তু অপর ধর্মের প্রতিও তিনি ছিলেন শ্রদ্ধাশীল। সিংহলরাজ মেঘবর্মনকে বুদ্ধগয়ায় মঠ নির্মাণের অনুমতি দান ও বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধুকে মন্ত্রীপদে নিয়োগ করার ব্যাপারে তার ধর্মীয় উদারতার পরিচয় পাওয়া যায়। সুতরাং বীর, বিদ্বান, কবি, সঙ্গীতজ্ঞ, বিদ্যোৎসাহী ও সুশাসক হিসাবে সমুদ্রগুপ্ত ভারতের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। ডক্টর রায়চৌধুরী হেমচন্দ্র রমতে অশোক ধর্মপ্রচার করে যেমন অমরত্ব লাভ করেছেন, তেমনি সমুদ্রগুপ্ত সুদক্ষ শাসন প্রবর্তন করে অমরত্বের দাবি করতে পারেন।